এক রাতে এক মহিলা থানায় এসে জানায় তার স্বামী নিখোঁজ। এই জন্য পুলিশ তার কমপ্লেন নিয়ে তদন্ত শুরু করে। এর ঠিক 2 দিন পরই একটি মেয়ের লাশ পাওয়া যায়। পুলিশ একই সাথে ওই কেসেরও তদন্তে নেমে পড়ে, কিন্তু এই 2 কেসের রহস্য বের করতে গিয়ে পুলিশ পড়ে যায় এক গোলকধাঁধায়। কারণ এই কেসে পুলিশ যাকেই সন্দেহ করবে তাকে আপনার অপরাধী মনে হবে। প্রতি মুহূর্তে মনে হবে এই বুঝি কেস সলভ হয়ে গেল, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত বুঝতেই পারবেন না কে আসল মাস্টার মাইন্ড। বলছি 2024 সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া মার্ডার মিস্ট্রি সাসপেন্স থ্রিলার মুভি অরুণোদীর কথা। তামিলনাড়ুর মদুরাই জেলার আলাঙ্গানাল্লুর। সময় তখন রাত 9টা। শকুন্তলা নামে এক মহিলা থানায় এসেছে। শকুন্তলা কনস্টেবল মানিকে বলে, স্যার, আমার স্বামী নিখোঁজ, আমি কমপ্লেন করাতে চাই। মানি জানতে চায় কখন থেকে নিখোঁজ। শকুন্তলা বলে সকাল 10টায় বের হয়েছে আর ফিরেনি। মানি বলে এখন তো মাত্র 9টা বাজে, পুরুষ মানুষ হয়তো কোথাও গিয়ে আড্ডা দিচ্ছে, আপনি যান, এসে পড়বে। শকুন্তলা বলে, না স্যার, আমার স্বামী এমন না, আর আমার একজনের উপর সন্দেহ হচ্ছে। এদিকে থানা ইন্সপেক্টর আছে, তাই মানি রাইটারকে কমপ্লেন নিতে বলে। এরপর শকুন্তলা জানায় তার স্বামীর নাম শেখর, আর তার থিয়াগু নামে একজনকে সন্দেহ হচ্ছে। নাম শুনেই মানি বলে ওঠে, কোন থিয়াগু, যে জমি বন্ধক রেখে লোন দেয়? যদি হয়ে থাকে তবে আশা ছেড়ে দিন। ঠিক তখন ইন্সপেক্টর বিজয় এসে জানতে চায়, কেন? মানি বলে, স্যার, ও অন্যের জমি গ্রাস করে। ও একজন রিটায়ার্ড রেজিস্টার অফিসার হওয়ায় ও ভালোভাবে জানে কিভাবে আনরেজিস্টার্ড জমি নিজের করতে হয়। ও অসহায়দের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাদের লোনের ফাঁদে ফেলে জমি হাতিয়ে নেয়, আর এরপর ওই জমি নিজের করে নেয়। আর এই সকল কাজ ও পলিটিশিয়ানদের ছত্রছায়াতেই করছে। মানির কথা শুনে বিজয় শকুন্তলাকে পুরো বিষয়টা খুলে বলতে বলে। এরপর শকুন্তলা বলে, স্যার, আমাদের মেয়ের বিয়ের জন্য আমরা সিনিকানু নামে একজনের থেকে 7 লাখ টাকা ধার নিয়েছিলাম। আমরা ভেবেছিলাম গিফট মানি যা আসবে তা দিয়ে আমরা ঋণ পরিশোধ করে দিব, কিন্তু বিয়ের 2 দিন আগেই লকডাউন ঘোষণা হওয়ায় কোনো কিছু আমাদের প্ল্যান মতো হয়নি। এখানে আমাদের দেখানো হয় বিয়ের মাত্র কয়েকদিন পরই সিনিকানুর লোকজন নিয়ে টাকা চাইতে এসেছে। সিনিকানুর কথা, মেয়ের বিয়ের শেষে টাকা দেওয়ার কথা ছিল। বিয়ে তো এখন শেষ, আমার টাকা এখনই চাই। অবশ্য শেখর তাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে তাকে একটু সময় দিতে, যে কোনো মূল্যে সে টাকা শোধ করে দিবে। তারপর সিনিকান্নু বলে যায়, কালকের মধ্যে আমার টাকা দিতে না পারলে তোমার খবর আছে। আর এর ঠিক পরের দিনই সিনিকান্নু আবার আসে, তবে এবার সে থিয়াগুকে সাথে নিয়ে এসেছে। থিয়াগু সিনিকান্নুকে তার টাকা দিয়ে দেয় এবং শেখরকে বলে তার যে একটা জমি আছে সেটা থিয়াগুর কাছে বন্ধক রাখতে। অবশ্য শেখর এতে রাজি হচ্ছে না, কিন্তু থিয়াগু জানে কিভাবে জোরপূর্বক অন্যের জমি লিখে নিতে হয়। এই জন্য থিয়াগু আগেই শেখরের মেয়ের বাড়িতে লোক পাঠিয়ে দিয়েছে। থিয়াগু সেটা ভিডিও কলের মাধ্যমেও দেখিয়ে বলে যে সময় মাত্র 2 মিনিট, তোমরা যদি সাইন না করো তাহলে আমার লোকজন তোমাদের মেয়ের বাড়িতে ঢুকে যাবে। এরপর একরকম বাধ্য হয়েই শেখর এবং শকুন্তলা সিগনেচার করে দেয়। সিগনেচার শেষে থিয়াগু শুধু বলে যায়, সুদ সহ মোট 8 লাখ টাকা, 6 মাস সময় দিলাম। যেদিন 8 লাখ টাকা জোগাড় করতে পারবে টাকা নিয়ে আমার কাছে এসো, জমির কাগজ দিয়ে দিব। এই বলে থিয়াগু চলে যায়। শকুন্তলা বলে, স্যার, আগামীকালই 6 মাস পূর্ণ হবে, তাই আমরা একটা চিট ফান্ডের থেকে 5 লাখ টাকা তুলেছি, আর কিছু টাকা ধার করে মোট 8 লাখ টাকা নিয়ে জমির কাগজ আনতেই সকালে আমার স্বামী বের হয়েছিল, কিন্তু এখন পর্যন্ত ফিরেনি। বিজয় বলে, চিন্তা করবেন না, আমরা ওনাকে খুঁজে বের করব। আপনার স্বামী কখন বের হয়েছিল, আর এর মধ্যে কি ফোনে কোনো যোগাযোগ হয়েছিল? শকুন্তলা বলে, স্যার, সকাল 10টায় বের হয়েছিল, এর মাঝে কথাও হয়েছে। এখানে আমাদের দেখানো হয় শকুন্তলা ফোন করে জানতে চাচ্ছে যে টাকা তুলেছ। শেখর জানায় টাকা তুলেছি,
ইয়াপ্পান আর যোগীর থেকেও কিছু টাকা ধার নিয়েছি। এখন 8 লাখ টাকা পূর্ণ হয়েছে। শকুন্তলা বলে, তাহলে টাকা দিয়ে কাগজগুলো নিয়ে এসো। শেখর জানায়, ফোনে তার সাথে কথা হয়েছে, তারা আমাকে বিকেল 4টায় তাদের ওখানে ডেকেছে। শকুন্তলা বলে, এরপর সে না ফেরায় 6টায় আমি আবার কল করি, তখন দেখি ফোন বন্ধ। তবে রাত 9টার সময় তার নম্বর থেকে আমার কাছে একটি কল আসে, কিন্তু রিসিভ করলে কেউ কথা বলেনি। এরপর আমি আবার কল করে দেখি ফোন সুইচ অফ। শকুন্তলার মুখে পুরো ঘটনা শুনে বিজয় শকুন্তলাকে কমপ্লেন লিখে চলে যেতে বলে, আর এসআই সাত্তিয়ারকে খোঁজ নিতে বলে যে শেখরের ফোন লাস্ট কোন টাওয়ারের মধ্যে অ্যাক্টিভ ছিল, এবং শকুন্তলার সাথে লাস্ট যখন কথা হচ্ছে তারপর থেকে সব ডিটেলস কালেক্ট করতে বলে দেয়। তার সাথে জানতে চায় থিয়াগুকে এখন কোথায় পাওয়া যাবে। এদিকে থিয়াগু এখন শিবা নামে এক ব্যক্তিকে টর্চার করছে, কারণ শিবার ভাই থিয়াগুর সকল কর্মকাণ্ডের প্রতিবাদ করেছিল। যখন করেছিল থিয়াগু তখন তাকে কিছুই বলেনি, কিন্তু সুযোগ বুঝে শিবার ভাইকে গাড়ি চাপা দিয়ে পঙ্গু করে দিয়েছে। এখন শিবাকেও মারতে এসেছে, তবে শিবাকে মারার আগেই বিজয় এসে তাকে বাঁচিয়ে দেয়। এরপর থিয়াগুর লোকেদের মারতে শুরু করে। এক পর্যায়ে যখন থিয়াগুকে ধরতে যাবে তখন স্থানীয় এমএলএ কল করে। এমএলএ বলে, ওর সাথে ফাইট করা মানে আমার সাথে ফাইট করা, আর এর পরিণাম কি হবে তা তুমি ভালো করে জানো। বিজয় বলে, কি বলছেন স্যার, আমি তো তাকে জিজ্ঞাসাবাদ করতে নিতে এসেছিলাম, আপনি যখন বলছেন ঠিক আছে ছেড়ে দিচ্ছি। এখানে দেখানো হয় বিজয় থিয়াগুকে ধরতে যাওয়ার খবর পেয়ে থিয়াগুর লোক ভাস করে সে এমএলএকে দিয়ে কল করিয়েছে। এদিকে এমএলএর কাছে ছেড়ে দেওয়ার কথা বললেও বিজয় থিয়াগু আর তার সহযোগীদেরকে থানায় নিয়ে এসেছে। বিজয় সবার ফোন জব্দ করে এবং সকল অ্যাক্টিভিটি চেক করতে বলে। এরপর শুরু হয় জিজ্ঞাসাবাদ। একদিকে থিয়াগুর সহযোগীদের কড়া ট্রিটমেন্ট চলছে, যার শব্দ থিয়াগুর কানেও আসছে। বিজয় থিয়াগুর কাছে জানতে চায়, শেখর গতকাল তোমার সাথে দেখা করতে বের হয়ে আর ফিরেনি, শেখর কোথায়, ওর সাথে তুমি কি করেছ? থিয়াগু সোজাসাপটা বলে দেয়, আমি কিছু জানি না, ওর সাথে আমার দেখাই হয়নি। অবশ্য বিজয় তা বিশ্বাস করতে রাজি না। এই জন্য থিয়াগুকে রেখে তার সহযোগীদের টর্চারের মাত্রা বাড়ানো হয়। এক পর্যায়ে সহ্য করতে না পেরে একজন বলে দেয়, স্যার, আমরা যখন এমএলএর বাড়িতে ছিলাম তখন একটি কল আসে। সিন চলে যায় এমএলএর বাড়িতে। শেখর থিয়াগুকে কল করে বলে যে আগামীকাল তো চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে, আমি টাকার জোগাড় করেছি, আমার জমির কাগজগুলো চাই। থিয়াগু বলে, এক কাজ করো, 4:30টায় কল করো, আমি বলে দিব তোমাদের কোথায় আসতে হবে। তবে কল কাটতে এমএলএ জানতে চায় কি সমস্যা। থিয়াগু বলে, আরে ওই জমিটার মালিক টাকা দিয়ে কাগজগুলো ফেরত চাচ্ছে। এমএলএ বলে, তুমি তো জানোই ওই জমিটা আমার জন্য কত গুরুত্বপূর্ণ। থিয়াগু বলে, চিন্তা করবেন না, আমি সুদ বাড়িয়ে দিয়ে বলবো চুক্তির মেয়াদ শেষ, এরপর যদি না মানে কিভাবে দেখতে হবে আমার জানা আছে। সিন প্রেজেন্টে। পরবর্তী দিন সকাল হতেই বিজয় ইয়াপ্পানের সাথে দেখা করে। শেখর মূলত শকুন্তলার কাছে যার কাছে যাওয়ার কথা বলেছিল। ইয়াপ্পানকে জিজ্ঞাসাবাদ করলে ইয়াপ্পান জানায়, সে তো টাকা নিয়ে 12টার সময় চলে গিয়েছিল। আমি টাকা দেওয়ার পর সে টাকা বুঝে নিয়ে একজনকে কল করল, মানে শেখর তখন থিয়াগুকে কল করেছিল, আর থিয়াগু তখনই শেখরকে 4:30টায় আবার কল করতে বলেছিল। তার মানে থিয়াগুর লোকেরা ঠিকই বলেছিল। ইয়াপ্পান বলে, কথা শেষ করেই সে চলে গিয়েছিল। এর মধ্যে এসআই সাত্তিয়া কল করে জানায় শেখর রায় শকুন্তলার তথ্য সঠিক। শেখর সকাল 11:30টার সময় ব্যাংক থেকে 3 লাখ টাকা তুলেছিল। এরপর তার সাদা রঙের স্কুটি নিয়ে সেখান থেকে চলে যায়, সাথে তার কেউই ছিল না। এরপর বিজয় শেখরের ফটো স্টুডিওতে যায়, যেটা এখন বন্ধ, তবে সামনে শেখরের স্কুটিটি এখনও পার্ক করা। বিজয় হাত দিয়ে দেখে অনেক ধুলো জমে আছে, তার মানে এটা হয়তো গতকাল থেকে এখানে পড়ে আছে। বিজয় পাশের চায়ের দোকানদারের কাছে শেখরের বিষয়ে জানতে চায়। সেও জানায়
যে গতকাল দুপুর 1টা থেকে 1:30টার দিকে সে এখানে এসেছিল। সিন গতদিন। শেখর এসেই দেখে তার বন্ধু যোগী বসে আছে। মূলত শেখর যোগীর কাছে 50,000 টাকা ধার চেয়েছিল, আর সেটা দিতেই যোগী এখানে এসেছে। শেখর যোগীর থেকে টাকা নিয়ে বলে, তোমার টাকা সহ এখন 8 লাখ টাকা পূরণ হলো। যোগীও বলে, তাহলে এবার যা, টাকা দিয়ে কাগজগুলো বুঝে নে, তবে যাওয়ার আগে শেভ করে যাস। বলেই যোগী উঠে যায়। আর তখনই শকুন্তলার কল এসেছিল। চায়ের দোকানদার বলে, এরপর আমি আর তাকে দেখিনি। তখন থেকেই বাইক এখানে পার্ক করা রয়েছে। এরপর বিজয়রা পাশের সেলুনে যায়। এই লোকের নাম বিনয়। বিজয় শেখরের কথা জানতে চাইলে বিনয় বলে, হয়তো বাইরে কোথাও গিয়েছে। বিজয় জানতে চায়, তুমি আজ তাকে দেখেছ? বিনয় বলে, আজ তো দেখিনি, তবে গতকাল আমার এখানে শেভ হতে এসেছিল। সিন চলে যায় গতদিন। বিনয় বলে, শেভ হওয়ার পর শেখর দাদার ফোনে একটি কল আসে। তারা কোথাও যাওয়ার কথা বলছিল। অন্য পাশ থেকে জানালো স্টুডিওর সামনে একটি সাদা রঙের কার আছে। এরপর শেখর দাদা ওই কারে উঠে চলে গেল। বিজয় জানতে চায়, কারের নম্বর জানো? বিনয় বলে, নম্বর তো স্যার দেখিনি, তবে সাদা রঙের স্করপিও, পিছের গ্লাসে আবার শিবলিংয়ের স্টিকারও লাগানো ছিল। এজন্য বিজয় মানিকে আশেপাশের সকল সিসিটিভি চেক করতে বলে। এরপর থানায় ফিরলে এসআই সাত্তিয়া জানায় যে শেখরের কল হিস্টোরি বের করা হয়েছে। গতদিন 1:48-এ লাস্ট একটি কল এসেছিল, আর সেই কলে 1 মিনিট 16 সেকেন্ড কথা হয়েছে, যেটা কিনা প্রকাশ নামে এক লোকের নামে রেজিস্টার করা। তবে নম্বরটি এখন বন্ধ। আর শেখরের লাস্ট ফোন লোকেশন ট্র্যাক করে দেখা গেছে ফোনের লাস্ট লোকেশন ছিল মদুরাইয়ের একটি ক্রাশার, যেটার মালিক থিয়াগু। কিন্তু বিজয় বলে, থিয়াগুকে জিজ্ঞাসাবাদ করতে হলে স্ট্রং এভিডেন্স দরকার। তুমি এক কাজ করো, ওদের থেকে যে ফোনগুলো জব্দ করেছি সেগুলো চেক করে দেখো ওই প্রকাশের সাথে ওদের কোনো রকম কানেকশন পাওয়া যায় কিনা। এদিকে থিয়াগুর লোক ভাস্কর এক লয়ার নিয়ে থানায় এসেছে। তারা থিয়াগুকে নিতে এসেছে, কিন্তু বিজয় তাকে স্পষ্ট বলে দেয় যে আমাদের কাছে থিয়াগু নেই। এরপরও ভাস্কর হুমকি দিয়ে যাচ্ছে। এই জন্য বিজয় ভাস্করকে থাপ্পড় দিয়ে বলে, এমএলএর অনুরোধ করেছে, এই জন্য তোদের যেতে দিচ্ছি। অবশ্য এমএলএ নিজেও বুঝতে পারছে বিজয় আইনের ফাঁদে ফেলে তাকেই বোকা বানাচ্ছে। আর তারা এটাও জানে পুলিশ কাস্টডিতে থাকা লোককে খুঁজে পাওয়া খুবই কষ্টকর। এদিকে সাত্তিয়াও জানায় যে প্রকাশের নম্বরে শেখর লাস্ট কথা বলেছে, থিয়াগো বা তার সহযোগী কারোর ফোনেই প্রকাশের সাথে কোনো কানেকশন পাওয়া যায়নি। তখনই একজন এসে জানায় শেখরের ফোন অন হয়েছে, তবে ফোনে অন্য সিম চালু করা হয়েছে। লোকেশন ট্রেস করে বিজয়রা সাথে সাথে সেই লোকেশনে চলে যায়। গিয়েই দেখতে পায় একজন মহিলা শেখরের ফোনটি ব্যবহার করছে। তাই বিজয়রা ওই মহিলাকে সন্দেহ করে অ্যারেস্ট করছিল। তখন মহিলা জানায় সে এই ফোন সম্পর্কে কিছুই জানে না। আজ সকালে তার স্বামী তাকে এই ফোনটি দিয়েছে। এখানে এটাও জানা যায় এই মহিলার স্বামী অন্য কেউ না, থিয়াগুর সহযোগী ভাস্কর। এই জন্য ভাস্করকে ধরে এনে টর্চার শুরু হয়। টর্চার সহ্য করতে না পেরে ভাস্কর বলে, স্যার সত্যি বলছি স্যার, আমি কিছুই জানি না। আপনি এমএলএর কথায় থিয়াগো দাদাকে ছেড়ে দেওয়ার কথা বলায় আমি সোজা ওয়ার্কশপে চলে যাই, কিন্তু তখন সেখানে কেউই ছিল না। এজন্য আমি রাতে সেখানেই ঘুমিয়ে পড়ি। আর সকালে ঘুম থেকে উঠতেই আমি ওই ফোনটি পাই। আমি জানতাম না ফোনটি কার, তাই সিম বদল করে সকালে আমার ওয়াইফকে দিয়ে আসি। এছাড়া আমি কিছুই জানি না স্যার। ভাস্করের থেকে সব জানার পর বিজয় রাখা চিন্তা করছে থিয়াগুর কারো সাদা, আর তার গাড়িতেও শিবলিংয়ের স্টিকার আছে। আবার শেখর জমি এখন এমএলএর মেয়ে জামাইয়ের নামে। এমনটা হতে পারে যে শেখর জমি ফেরত চাওয়ায় থিয়াগু দিতে রাজি হয়নি, আর শেখর মানছিল না, তাই থিয়াগু শেখরকে খুন করেছে, নয়তো কোথাও গুম করে রেখেছে। তবে পাশে থেকে একজন জানায়, স্যার থিয়াগু কাউকে গুম করে রাখার লোক না। একদিকে এই কেসের তদন্ত চলছে,
এর মাঝে ঘটে যায় আরেক ঘটনা। পরবর্তী দিন সকাল হতেই নারিকেল বাগানের মধ্যে একটি মেয়ের ডেড বডি পাওয়া যায়। মেয়েটির মাথা পলিতে মোড়ানো, দেখে মনে হচ্ছে ধস্তাধস্তিও হয়েছে। বিজয় আসার পর সাত্তিয়া জানায়, স্যার, স্পটে মেডিকেল গ্লোভস এবং মাস্কও পাওয়া গেছে। কিছুক্ষণের মধ্যে কাঁদতে কাঁদতে এক দম্পতি আসে, কিন্তু বিজয় বলে ওনারা তো এখানে এসে চেহারাও দেখেনি, বুঝলো কি করে তাদের মেয়ে? সাত্তিয়া বলে, স্যার, ওনারা গত রাতে থানায় কমপ্লেন করেছিল তাদের মেয়ে পার্বতী কাজে বের হয়ে বাড়ি ফিরেনি। মেয়েটি একটি জুয়েলারি শপে সেলস গার্লের কাজ করত। এরপর বিজয় পার্বতীর বাবা ধর্মরাজকে ডাকে এবং তাকে বলে, দেখুন, এখন এসব জানতে চাওয়া একদমই ঠিক না। তারপরও খুনিকে ধরতে আমাদের সব বিষয় জানতে হবে। ধর্মরাজ কাঁদতে কাঁদতে জানায়, পার্বতী ছিল তাদের একমাত্র সন্তান। পার্বতী মদুরাইয়ের একটি জুয়েলারি শপে চাকরি করত। ও রোজ সকাল 8টায় বের হয়ে রাত 11টার মধ্যে বাড়ি ফিরে আসত, কিন্তু গত রাতে বাড়ি ফিরেনি। ধর্মরাজ বলে, ও না ফেরায় আমি ওকে কল করেই যাচ্ছিলাম, কিন্তু ওর ফোন বন্ধ দেখে আমি দ্রুত বাস স্ট্যান্ডে চলে যাই। সেখানে গিয়েও জানতে পারি বাস আধ ঘন্টা আগেই চলে গেছে। এরপর আমি দ্রুত বাইকের গ্যারেজে যাই। সেখানে তখন কেউই ছিল না, কিন্তু আমার মেয়ের বাইকটি তখনও সেখানে পার্ক করা ছিল। এরপর আজ সকালেই আমরা খবর পাই যে একটা ডেড বডি পাওয়া গেছে। পার্বতীর বডিটি পোস্টমর্টমের জন্য পাঠানো হয়। এদিকে বিজয় তদন্ত শুরু করে দিয়েছে। বিজয় প্রথমে ওই গ্যারেজে যায়। গ্যারেজে কাজ করা ছেলেটি জানায়, স্যার, ওই মেয়েটি রেগুলার কাস্টমার ছিল। গত রাতে ও যখন বাইক নিয়ে বের হচ্ছিল তখন তার বাইকের চাকা পাংচার হয়ে যায়। অত রাতে কোনো মেকানিক পাওয়া যাবে না দেখে আমি ওকে আমার পরিচিত একটি অটোতে তুলে দেই। এরপর বিজয়রা ওই অটো চালকের কাছে যায় এবং জানতে চায় ওকে বাড়িতে না নামিয়ে খুন করেছিস কেন? অটো চালক বলে, স্যার, আমি কেন খুন করতে যাব? আমি কিছু করিনি। আমি আপনাকে সত্যিটা বলছি। গত রাতে আমি ওই মেয়েকে ওর বাড়িতেই ড্রপ করেছিলাম। সিন গত রাতে। পার্বতী অটো চালককে বলছিল, দাদা, সামনের মোড়ে একটু দাঁড়াবেন, আমি কুকুরদের বিস্কুট খাওয়াবো। অটো চালক বলে, রাত এখন 11টা বাজে। তারপরও পার্বতীর কথা, আমি রোজ ফেরার পথে ওদের খাওয়াই। কথা বলতে বলতে মোড় এসে পড়ে, আর তারা দেখে যে আজ অন্য একজন কুকুরদের খাওয়াচ্ছে। এর জন্য পার্বতী অটো থেকে নিচে নেমে জানতে চায় যে আপনি এসব কি খাওয়াচ্ছেন? লোকটি বলে, মাংস। আসলে আমার মাংসের দোকানের একটি অর্ডার ক্যান্সেল হয়েছিল, তাই ওদের খাওয়াচ্ছি। কিন্তু পার্বতীর কথা, এমন কাঁচা মাংস খাওয়ালে তোরা হিংস্র হয়ে উঠবে। লোকটি বলে, ঠিক আছে, আমি আর খাওয়াবো না। অটো চালক বলে, স্যার, একটু সামনে গিয়ে আমি তাকে নামিয়ে দিই। এরপর বিজয়রা ওই জায়গা মতো যায় যেখানে গত রাতে কুকুরকে মাংস খাওয়ানো হয়েছিল। বিজয় অটো চালকের কাছে জানতে চায় ওই লোকটি দেখতে কেমন ছিল। অটো চালক বলে, স্যার, আমি তো সামনে বসেছিলাম, পিছে অন্ধকার ছিল, তাই দেখতে পাইনি। বিজয় অটো চালকের ডিটেলস রেখে তাকে ছেড়ে দিতে বলে। মানি বলছিল, স্যার, ওই খুনি হতে পারে, ধরে উত্তম মাধ্যম দিলেই সব স্বীকার করবে। কিন্তু বিজয়ের কথা, ইনোসেন্টও তো হতে পারে। এরপর তারা ফিরে যাচ্ছিল, তখন বিজয়ের জুতায় কুকুরের পটি লেগে যায়। এই জন্য মানিরা পানি ঢেলে দিচ্ছিল। তবে তখনই একটি মেয়েকে দেখা যায় পানি নিয়ে যাওয়ার সময় বিজয়ের দিকে সন্দেহজনকভাবে তাকাচ্ছে। বিজয় অবশ্য গুরুত্ব না দিয়ে ওই মাংস ব্যবসায়ীর খোঁজে নেমে পড়ে। একে একে প্রতিটি দোকানে খোঁজ করা হয় যে কার অর্ডার ক্যান্সেল হয়েছিল, কিন্তু সবাই জানায় তাদের কারোরই অর্ডার ক্যান্সেল হয়নি। তবে একটি দোকান আজ বন্ধ, যার মালিক মারিয়াপ্পা। এই জন্য পুলিশ মারিয়াপ্পার বাড়ি থেকে তাকে ধরে নিয়ে আসে, কিন্তু মারিয়াপ্পাকে জিজ্ঞাসাবাদ করলে সে কোনো তথ্যই দিচ্ছিল না। এই জন্য বিজয় ধারণা করে হয়তো খুনি নয়, তবে এটা হতে পারে ও কিছু দেখেছে আর ভয়ে সেগুলো বলছে না। এই জন্য বিজয় সাত্তিয়াকে সেইভাবে জিজ্ঞাসাবাদ করতে বলে। সিং চলে যা পরবর্তী দিন। বিজয় থানায় এসেই দেখে শকুন্তলা এসেছে।
শকুন্তলা শেখরের কথা জানতে চাইলে বিজয় তাকে সান্ত্বনা দিয়ে বলে, আমরা কাজ করছি। থিয়াগো আর তার লোকেরা আমার কাস্টডিতে আছে। অবশ্য এটা কেউই জানে না। আমরা দ্রুত ওকে কোর্টে পাঠাবো। আপনি চিন্তা করবেন না, এখন বাড়িতে যান। শকুন্তলা চলে যেতেই বিজয় সাত্যের কাছে শেখরের কেসের সেই নম্বরটির আপডেট জানতে চায়, যেটি বন্ধ পাওয়া যাচ্ছিল, মানে প্রকাশের নম্বর। সাত্যা জানায়, স্যার আগামীকাল পাওয়া যাবে। এদিকে মারিয়াপ্পাকে যতই টর্চার করছে, সে একই কথা বলছে যে আমি হসপিটালে ছিলাম, ওই রাতের বিষয়ে আমি কিছুই জানি না। এই জন্য বিজয় সাত্যাকে বলে হসপিটালে খোঁজ নাও, ও সত্যি বলছে কিনা। এর মধ্যে পার্বতীর পোস্টমর্টেম রিপোর্ট এসে পড়ে, আর রিপোর্ট দেখার পর পুরো কেসটারই মোড় ঘুরে যায়। কারণ পোস্টমর্টেম রিপোর্ট বলছে পার্বতী 48 দিনের প্রেগনেন্ট ছিল। যেহেতু পার্বতী অবিবাহিত ছিল, তার মানে পার্বতীর কোনো রিলেশন ছিল। আর ওই লোক হয়তো পার্বতীর প্রেগনেন্টের ব্যাপার জানতে পেরে ঝামেলা মেটাতে ওকে খুন করতে পারে। এখন ওই লোককে খুঁজে বের করতে হবে। এর মধ্যে মানি ওই পলিটা দিয়ে বলে, স্যার এটা দিয়ে মুখ মোড়ানো ছিল, তবে এসব শুধু ডক্টররা সার্জারির কাজে ব্যবহার করে। তবে বিজয় এখন এটাই বুঝতে পারছে না, পার্বতী নামলো বাড়ির সামনে, নারকেল বাগানে কি করে এলো, আর এই পলি সেখানে কি করছিল। বিজয় মানিকে এই প্যাকেটের বারকোড স্ক্যান করে এটা কোথায় তৈরি হয়েছে এবং কোন ডিস্ট্রিবিউটর কোথায় সেটি ডেলিভারি করেছে সব তথ্য বের করতে বলে। এর পরবর্তী দিনই বিজয়রা মদুরাইতে সেই জুয়েলারি শপে যায় যেখানে পার্বতী কাজ করত। এই শপে পার্বতীর এক বান্ধবী ছিল যার নাম মীনাক্ষী। বিজয় মীনাক্ষীর সাথে দেখা করতে চাইলে ম্যানেজার জানায় যে পার্বতীর খুনের খবর পাওয়ার পর থেকে মীনাক্ষী আর দোকানে আসেনি। এজন্য বিজয় এখন সন্দেহ করে যে মীনাক্ষীর কোনো কানেকশন থাকতে পারে। ম্যানেজার বলে, এটা কেন ভাবছেন? বিজয় বলে, কারণ পার্বতী প্রেগনেন্ট ছিল, যার মানে ওর কারোর সাথে রিলেশন ছিল, আর মীনাক্ষী হয়তো জেনেও সেটা গোপন করছে। অবশ্য ম্যানেজার বলে, না স্যার, পার্বতীর কোনো রিলেশন ছিল না। উল্টো ওরা একদিন আমার কাছে কমপ্লেন করেছিল যে শপে কাজ করা নটরাজ নামে একটি ছেলে ওদের নাকি ডিস্টার্ব করছে। এখানে আমাদের এটাও দেখানো হয় নটরাজ সবসময় পার্বতীর পিছু করত। এমনকি নটরাজের ভয়ে পার্বতী ওয়াশরুমেও যেতে ভয় পাচ্ছিল। এক পর্যায়ে সহ্য করতে না পেরে শেষমেশ বাধ্য হয়ে পার্বতী আর মীনাক্ষী ম্যানেজারের কাছে কমপ্লেন করেছিল। ম্যানেজারের কাছ থেকে নটরাজের কথা শোনার পর বিজয়রা ওই ঠিকানা নিয়ে দ্রুত নটরাজকে ধরতে চায়, কিন্তু তারা গিয়েই দেখতে পায় নটরাজ ফাঁস নিয়েছে, হাতে পার্বতীর খুনের খবরের পত্রিকা। এমনকি পুরো ঘরের মধ্যে শুধু পার্বতীরই ফটো, যা দেখে বোঝাই যাচ্ছে পার্বতীর খুনের খবর পেয়ে হয়তো বা নটরাজ আত্মহনন করেছে। বিজয়রা তো ভেবে নিয়েছিল যে নটরাজকে ধরতে পারলেই কেস সলভ হয়ে যাবে, কিন্তু এখন তা আর হচ্ছে না। বিজয়ের সাত্যা ধারণা করে নটরাজ হয়তো পার্বতীকে ভালোবাসত, কিন্তু সেটা কিভাবে প্রকাশ করবে সে বুঝতে না পেরে টর্চার করত। অন্যদিকে পার্বতী হয়তো অন্য কারোর সাথে রিলেশন ছিল আর সেজন্য ওকে নিষেধ করেছে। আর নটরাজ যখন ওই রিলেশনের কথা জানতে পেরেছে, নটরাজ সেটা মানতে না পেরে প্রথমে পার্বতীকে খুন করেছে, এরপর নিজেকে। তবে এগুলো শুধু তাদের সন্দেহ। এদিকে পার্বতীর ফিউনারেল শেষ হয়েছে। পার্বতীর বাবা মা এখনো মানতেই পারছে না তাদের মেয়েটা নেই। বিজয়কেও খুনের রহস্য বের করতে হবে, খুনিকে ধরতে হবে। তাই বিজয় আবারও ধনরাজের সাথে দেখা করে এবং জানতে চায় যে আপনার মেয়ে কি কখনো কাউকে ভালোবাসার কথা বলেছিল, বা তার আচরণে কোনো সন্দেহজনক কিছু মনে হয়েছে, অথবা আপনার কাউকে সন্দেহ হয়। ধনরাজ বলে, না স্যার, আমার মেয়ে এমন ছিল না। আমাদের কারোর সাথে কোনো শত্রুতাও নেই, আমার কারোর প্রতি কোনো সন্দেহও নেই। এরপর বিজয় চলে যাচ্ছিল। ঠিক তখনই সেই মেয়েটি বিজয়ের রাস্তা আটকে দাঁড়ায়। মেয়েটি বলে, স্যার, পার্বতীর বাবা সত্যটা লুকাচ্ছে। পার্বতীর মৃত্যুর 3 দিন আগে
রাতে আমি বাথরুমে যাচ্ছিলাম। সিন সেই রাতে। ধনরাজ বলছিল, আমি তোকে স্বাধীনতা দিয়েছি, তাই বলে তুই যা ইচ্ছা করবি। পার্বতী বলে, তুমি এভাবে বলছো কেন? আমি ওকে পছন্দ করি, আমাদের বিয়ে দিয়ে দাও, আমি সুখে থাকব। কিন্তু ধনরাজ কিছুতেই অন্য জাতের ছেলের সাথে তাকে বিয়ে দিবে না। ধনরাজের কথা, সমাজে আমার মান সম্মান আছে। অবশ্য পার্বতীর মাও ধনরাজকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু ধনরাজ সোজাসাপটা বলে দেয়, আমি কিছুতেই মানব না। আর যদি আমার অমতে কিছু করার চেষ্টাও করিস, তাহলে তো জানিস আমি কি করতে পারি। পার্বতীও বলে দেয়, বিয়ে যদি করতেই হয় ওকেই করব। মেয়েটি বলে, স্যার আমি জানি পার্বতীর কারোর সাথে রিলেশন ছিল, কিন্তু ওর বাবা কেন যে মিথ্যা বলল তা আমি জানি না। বিজয় জানতে চায়, তুমি কি জানো কার সাথে সম্পর্ক ছিল? মেয়েটি বলে, না স্যার, বলতে পারবো না, তবে এটা শিওর সে এখানের স্থানীয় কেউ না। এর মধ্যেই মেয়েটির ভাই মারিয়াপ্পা এসে মেয়েটিকে নিয়ে যায়। আর বাড়ি ফিরেই বিজয় আবার শুরু থেকে সব কিছু নিজের মতো করে সাজাতে থাকে। আসলে কি ঘটতে পারে, আর ধনরাজ পার্বতীর সম্পর্কের কথা লুকালই বা কেন? এমনটা হয়নি তো যে ধনরাজ সম্মান বাঁচাতে নিজেই নিজের মেয়েকে খুন করেছে। এই জন্য বিজয়ের চোখে ধনরাজও এখন একজন সাসপেক্ট। সিং চলে যায় পরবর্তী দিন। থিয়াগোদের আজ কোর্টে নেওয়া হবে, তাই নেয়ার আগ মুহূর্তে বিজয় তাকে জিজ্ঞাসাবাদ করছে। তবে থিয়াগুর একই কথা, আমি ওকে মারিনি, আমি যদি মারতামই আমি বলে দিতাম। এদিকে একজন জানায়, পার্বতীর কেসে যে প্লাস্টিক ব্যাগ ছিল তার বারকোড ডিটেক্ট করে দেখা গেছে এগুলো মুম্বাইয়ের একটি কোম্পানি তৈরি করেছিল, আর মদুরায় 3 জন ডিলার এই প্রোডাক্ট প্রোভাইড করে। এসআই সাত্যা বিজয়কে সেসব ডিলারের অ্যাড্রেসও দেয়। এরপর বিজয় থিয়াগুদের কোর্টে নিয়ে যায়। কোর্টের বাইরে শকুন্তলার সাথে দেখা হলে বিজয় শুধু তাকে বলে দেয়, আপনি সেদিন আমাকে যেমনটা বলেছিলেন জজের সামনেও সেভাবেই বলবেন। বিজয় থিয়াগুকে কোর্টে রেখেই ওই সার্জিক্যাল সুজের ডিস্ট্রিবিউটরদের কাছে যায় এবং খুঁজতে থাকে এটি কারা কোথায় ডেলিভারি দিয়েছিল। এর মধ্যে সাত্যা কল করে জানায় যে থিয়াগুর 15 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। আর এখানে আমরা জানতে পারি বিজয় জানতো যে সে করার কেসে সে থিয়াগুকে বেশি দিন আটকে রাখতে পারবে না, তাই সে শিবাকে অ্যাটেম্প টু মার্ডারের কেস দেখিয়ে থিয়াগুকে ফাঁসিয়েছে। শিবার ভাইও কোর্টে এমনটাই সাক্ষী দিয়েছে। এর মধ্যে আরেক কনস্টেবল কল করে জানায় শেখরকে লাস্ট যে কল করেছিল প্রকাশ, সেই প্রকাশ তার ওয়াইফকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। তার মানে এই প্রকাশের কানেকশন খুঁজেও কোনো লাভ নেই। তবে এদিকে ওই সার্জিক্যাল স্যুটের তথ্য পাওয়া যায়, যেটি কিনা এইখান থেকেই এই মাসের 6 তারিখে বেদিকা হসপিটালে ডেলিভারি দেওয়া হচ্ছিল। আর এই বেদিকা হসপিটাল আলাঙ্গানাল্লুরে অবস্থিত। এই জন্য বিজয় মানিকে কল করে বলে, আমি তোমার হোয়াটসঅ্যাপে একটি রিসিপ্ট পাঠাচ্ছি, তুমি বেদিকা হসপিটালে যাও, গিয়ে দেখো এই আইটেমটা স্টক আছে কিনা আর ইউজ হয়েছে কিনা, সব ডিটেলস দ্রুত জানাও। কথা মতো মানি দ্রুত হসপিটালে গিয়ে ওই পার্সেলের খোঁজ নিয়ে বিজয়কে জানায় যে এই বারকোডের আইটেম এখনও স্টকে আছে, কিন্তু পার্বতীর লাশের পাশে এই বারকোডের প্রোডাক্ট কিভাবে গেল। মানি আরও জানায়, স্যার আপনি যে বিলটি পাঠিয়েছেন সেটা 6 তারিখের, আর ওদের কাছে যেটা আছে সেটা 7 তারিখে রিসিভ হচ্ছে। ওরা বলছে ওরা 6 তারিখে এমন কিছু রিসিভ করেনি, তার মানে কেউ নিশ্চয়ই 6 তারিখে প্রোডাক্ট রিসিভ করেছিল। মানি বলে, স্যার আপনি আমাকে পার্বতীর কল লিস্ট চেক করতে বলেছিলেন, আমি চেক করে দেখলাম ওর 4 জনের সাথে রেগুলার কথা হতো। একজন ওর বাবা, দ্বিতীয়জন ওর বন্ধু মীনাক্ষী, তৃতীয়জন নটরাজ যে শুধু কল করে যেত, আর চতুর্থ নম্বরটা জীবা নামে একজনের নম্বর। বিজয় বলে, তোমাকে আমি বললাম কি আর তুমি আমাকে কি শোনাচ্ছ, এখন এসব বলছো কেন? মানি বলে, স্যার কারণ এই বিলে জীবার ঠিকানা লেখা। আমার মনে হয় যে আপনাকে এই বিলটি দিয়েছে সেই খুনি।
যার মানে ওই ডিস্ট্রিবিউটর অফিসের লোকটি। সাথে সাথে বিজয়রা গাড়ি ঘুরিয়ে নেয়, আর কন্ট্রোল রুম থেকে জিবার নম্বর ট্র্যাক করে দেখা যায় জিবা এখন রাইড করছে, মানে পালানোর চেষ্টা করছে। অবশ্য বিজয়রাও তার ফোন লোকেশন ট্র্যাক করে জিবাকে ধরেও ফেলে। এরপর থানায় নিয়ে প্রথমে তাকে ভালোভাবে ট্রিটমেন্ট দেয়া হয়। বিজয় জানতে চায়, পার্বতীকে কেন মেরেছিস, সত্যি করে বল। জিবা বলে, স্যার, ও আমার পার্বতী, ওকে আমি কেন মারতে যাব? জিবার কথা এখানে আমরা জানতে পারি জিবা একদিন তার পরিবারকে নিয়ে ওই ললিতা জুয়েলারি শপে কেনাকাটা করতে গিয়েছিল, আর সেদিনই জিবা প্রথম পার্বতীকে দেখে পার্বতীর প্রেমে পড়ে যায়। এর জন্য এরপর থেকে শুধু পার্বতীকে দেখার জন্য জিবা মাঝে মধ্যে জুয়েলারি শপে যেত। এমনি করে পার্বতীর পিছু করতে করতে একদিন সে পার্বতীকে প্রপোজও করে। পার্বতীও দেখছিল জিবা একদমই প্র্যাকটিক্যাল একটি লোক, তাই পার্বতীও মেনে নেয়। জিবা বলে, স্যার, ও বেঁচে থাকলে ওই বলতো আমি ওকে কতটা ভালোবাসতাম। বিজয় বলে, বিয়ের আগে শারীরিক সম্পর্ক ইদানিং কমন বিষয় হয়ে গেছে, তাই না? কিন্তু যে সত্যিকারের ভালোবাসে সে কখনো এটা ফলো করবে না। জিবা অবাক হয়ে বিজয়ের দিকে তাকিয়ে আছে। এটা দেখে বিজয় বলে, অবাক হওয়ার কিছু নেই, আমাদের কাছে পার্বতীর পোস্টমর্টম রিপোর্ট এসেছে। ও 48 দিনের অন্তঃসত্ত্বা ছিল। তুমি কিভাবে পারলে ওই ছোট্ট জীবনটাকে শেষ করে ফেলতে? বিজয়ের কথা শুনে জিবা রীতিমতো অবাক। জিবা কাঁদতে কাঁদতে বলে, স্যার, আমি মাত্রই জানতে পারলাম ও প্রেগনেন্ট ছিল। আপনি ওই জীবনটার কথা বললেন তো, ওইটা তো আমারই জীবন ছিল স্যার, আমারই বাচ্চা ছিল, আমি কিভাবে ওকে মারতে পারি? কিন্তু বিজয় তার কথা বিশ্বাসই করতে চায় না। বিজয় বলে, আমি বলছি কি ঘটেছে। পার্বতী প্রেগনেন্ট এটা জানানোর পর তুই তাকে অ্যাবর্শন করতে বলেছিলি। পার্বতী হয়তো রাজি হয়নি, তাই তুই রেগে ওকে খুন করেছিস। জিবা বলে, স্যার, এখন আমি বুঝতে পারছি ওই দিন পার্বতী কি বোঝাচ্ছিল। সিন চলে যায় ঘটনা সেই রাতে, যে রাতে পার্বতী খুন হয়েছিল। জিবা পার্বতীকে একটি পার্সেল দিয়ে বলেছিল এটা সকাল 8টায় বেদিকা হসপিটালে দিয়ে দিতে। মূলত এটাই সেই সার্জিক্যাল ইকুইপমেন্টের পার্সেল ছিল। পার্বতী যেহেতু সকালে সেদিক দিয়ে আসবে, তাই জিবা পার্বতীকে সেটি দিয়েছিল। আর যাওয়ার সময় পার্বতী বলছিল একটা গুড নিউজ আছে, তবে 1 সপ্তাহ পরে বলবো। কিন্তু জিবার আর তর্স হচ্ছে না, জিবা এখনই জানতে চায়। পার্বতী বলে, আজ না, 7 দিন পরই তো তোমার জন্মদিন, তোমার জন্মদিনে আমার গিফট হিসেবে দিব। এর মধ্যে বাস এসে পড়ায় পার্বতী দ্রুত বাসে উঠে যায়। জিবা বলে, স্যার, আমি তখন বুঝতে পারিনি ও এতটা খুশি ছিল কেন। এখন বুঝতে পারছি। আর আমরা বিয়ের আগে কিছুই করিনি, আমরা রেজিস্টার ম্যারেজ করেছিলাম। বিজয় জানতে চায়, তাহলে বেদিকা হসপিটালের 7 তারিখের বিল হলো কিভাবে? জিবা বলে, স্যার, সকাল 10:30টায় আমার কাছে কল আসে হসপিটালে পার্সেলটি পৌঁছায়নি। আমি পার্বতীকেও ফোন করে দেখি ওর ফোন বন্ধ। শপে গিয়েও দেখতে পাই ও শপে আসেনি। তখন আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। এজন্য আমি অন্য একটি পার্সেল পাঠিয়ে দিই, আর এরপর বিকেলেই পার্বতীর কথা জানতে পারি। সব শুনে বিজয় বলে, মানলাম তুমি সত্যি বলছ, তাহলে পালানোর চেষ্টা করছিল কেন? জিবা বলে, স্যার, আপনার কি মনে হয় যে আমার পার্বতীর সাথে এমনটা করলো তাকে আমি ছেড়ে দিব? বিজয় শুধু তাকে বোঝায়, পার্বতী যেমন প্র্যাকটিক্যাল ছিল, তোমার প্র্যাকটিক্যাল মাইন্ডও ও হয়তো পছন্দ করত। এজন্যই তোমাকে ভালোবেসেছিল। তাই এসব চিন্তা বাদ দিয়ে নিজের ভবিষ্যতের কথা ভাবো। এদিকে মানি এতক্ষণে খোঁজ নিয়ে এসে জানায় ওর কথা সঠিক, ওরা রেজিস্টার ম্যারেজ করেছিল। বিজয় বলছিল, তাহলে খুনটা কে করল? মানি তখন বলে উঠছে, স্যার, পার্বতীর বাবাকে এনে 2-4 গা দিলে সব বের হয়ে যাবে, কারণ সে মেয়ের ভালোবাসাতেই অমত ছিল। এরপর বিয়ে আর প্রেগনেন্ট এসব জানতে পেরে নিজের সম্মান বাঁচানোর চিন্তা করে কিছু করতেই তো পারে। আবার বাড়ির সামনে নামার পর সেখান থেকে উধাও হয়ে গেল মেয়েটা। কিন্তু বিজয়ের কথা
সে যদি সম্মান বাঁচাতে খুন করবে তাহলে বডি পাবলিকলি ফেলে যাবে কেন? সে তো এটা আত্মহনন দেখাতে পারত, আর পুরো পরিবার মিলে খুনটাকে ঢাকার চেষ্টা করত। এমনটা তো ঘটেনি। আবার ধনরাজ পার্বতীর সম্পর্কের ব্যাপারটিও লুকালো কেন? বিজয় সাত্যাকে নির্দেশ দেয় এই কেসের সাথে যে যে জড়িত সবাইকে তুলে আনো। কথা মতো প্রত্যেককে ধরে নিয়ে এসে ট্রিটমেন্ট দেয়া হয়, শুধু ধনরাজ বাদে। বিজয় ধনরাজকে বলে, আপনার বয়স বেশি, তাই সম্মানের কথা ভেবে এখনও কিছু করছি না, ভালো হবে যদি সত্যি সত্যি বলে দেন। ধনরাজ কাঁদতে কাঁদতে বলে, স্যার, আমি নিজের মেয়েকে কিভাবে খুন করব? বিজয় বলে, কারণ তুমি অন্য জাতের ছেলের সাথে তোমার মেয়েকে বিয়ে দিতে চাওনি, আর তোমার মেয়ের রিলেশনের কথা জানতে পেরে তুমি মান সম্মান বাঁচানোর জন্য খুনটি করতেই পারো। ধনরাজ বলে, স্যার, আমরা সাধারণ মানুষ, সম্মানের কথা ভাবি ঠিকই, তাই বলে আমরা জানোয়ার নই যে নিজ সন্তানকে খুন করব। বিজয় জানতে চায়, তাহলে রিলেশনের কথা মিথ্যা কেন বললেন? ধনরাজ বলে, স্যার, আমাদের সমাজে জীবিত মেয়ের নামেও যদি এসব ছড়ায় তাহলে সমাজে মুখ দেখানো যায় না, আর যদি মৃত মেয়ের বিষয়ে এসব ছড়িয়ে যায় সমাজ কি না বলবে, এই ভয়ে আমি ওর রিলেশনের কথাটা গোপন রাখার চেষ্টা করেছি। এর মধ্যেই ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে কালিদাস কল করে জানায়, আপনি যে হেয়ার স্যাম্পল দিয়েছিলেন সেটি ডিএনএর সাথে একদমই ম্যাচ করেছে। শোনা মাত্রই বিজয় শকুন্তলাকে চাবি নিয়ে শেখরের স্টুডিওতে আসতে বলে, আর নিজেরাও দ্রুত ওই স্টুডিওতে চলে যায়। সাত্তিয়া পুরো স্টুডিও চেক করে জানায় এখানে কোনো এভিডেন্স নেই, তবে প্রকাশের নামে একটি উইডিং প্যাকেজ বুক করা রয়েছে। বিজয় বলে, তাহলে প্রকাশের ফটো মিলিয়ে দেখো এই প্রকাশই সেই প্রকাশ কিনা। কিন্তু ওই ফটো অ্যালবাম আবার এখানে নেই, রয়েছে অন্য একটি ল্যাবে। এই জন্য সাত্তিয়া ওই ল্যাবেও কল করে জানতে পারে যে অ্যালবামটি সেখানে আছে। তবে শেখর সেটি আনতে যাওয়ার কথা থাকলেও শেখর সেটি সময় মতো আনেনি। এদিকে বিজয় যোগীকেও ডাকে এবং জানতে চায়, ওই দিন আপনি শেখরের সাথে কেন দেখা করেছিলেন? যোগী বলে, ও 50,000 টাকা চেয়েছিল, আর সেটা দিতেই আমি এসেছিলাম। বিজয় আবারও জানতে চায়, ওই সময় সেখানে আর কেউ ছিল? যোগী তখন বলে, একজন নোংরা লুঙ্গি পরা ব্যক্তি ছিল, বিড়ি ফুঁকছিল, হাতে ট্যাটু করা। শোনামাত্রই কনস্টেবল বলে, স্যার, ও তো মুরুগান, একজন ছিচড়ে চোর, গতকালই চোরের দায়ে পাশের থানায় অ্যারেস্ট হয়েছে। এরপর মুরুগানের কাছে গেলে মুরুগান বলে, স্যার, ওই দিন আমি যদি টাকা চুরি করব, আজ কেন এখানে চুরির দায়ে অ্যারেস্ট হব? তার কাছে যে টাকা ছিল আমি জানতাম, কারণ সে নিজে মুখেও বলেছিল তার কাছে তখন 8 লাখ টাকা আছে। এই জন্য আমি তাকে ফলো করেছিলাম, কিন্তু আমি যখন বিড়ি ধরাতে যাই ওই ফাঁকে সে একটি কারে উঠে চলে যায়, সেজন্য আমি আর তার পিছু করতে পারিনি। মুরুগানের থেকে সব জানার পর বিজয়রা ফিরেই যাচ্ছিল। তখন বিজয় শুরু থেকে সবার স্টেটমেন্টের কথা আবার ভাবছিল, তাহলে এখানে গ্যাপটা কোথায়, কোন জায়গাটা মিস হচ্ছে। তখনই বিজয় সন্দেহ হয় সেলুনের ওই বিনয়ের উপর, কারণ অন্যদের সাথে বিনয়ের কথা একদমই মিলছে না। বিনয় বলেছিল শেখর শেফ হওয়ার পর শেখরের কল এসেছিল। বিনয়ের তথ্য মতে শেখর ফোনে কাউকে বলেছিল হঠাৎ সময় পরিবর্তন কেন করছেন, আর এরপর ওই সাদা কারে উঠে গিয়েছিল। অথচ সময়ের বিষয়টি মানে থিয়াগোর কল তো ইয়াপ্পানের বাড়িতে থাকতেই এসেছিল, আর শেষ কল তো করেছিল প্রকাশ। তার মানে বিনয় যে স্টেটমেন্ট দিয়েছে তার সাথে কোনো মিলই নেই, বিনয় কিছু লুকিয়েছে। এই জন্য বিনয়কে টর্চার শুরু করলে বিনয় বলতে শুরু করে। সিন চলে যায় ঘটনার দিন। শেখর তখন শেভ হচ্ছিল, তখনই শেখরের কাস্টমার প্রকাশের কল আসে, মানে প্রকাশ তার বিয়ের অ্যালবামের বিষয়ে কল করেছে। মূলত অ্যালবামটি কয়েকদিন পর নেয়ার কথা ছিল, কিন্তু প্রকাশটা ঘুরতে যাওয়ার আগে ওই অ্যালবামটি নিয়ে যেতে চাচ্ছিল। শেখরের জন্য বলে যে অ্যালবামটি ল্যাবে আছে, তুমি ল্যাবে আসো, আমি ওখান থেকে তোমাকে ডেলিভারি দিয়ে দিব। শেখরের কথা শেষ হলে
বিনয় আবার কাজ শুরু করে। তবে যখনই সে খুর দিয়ে দাড়ি কাটতে যাবে, আচমকা শেকর হাঁচি দেওয়া মাত্রই খুর লেগে শেকরের গলা কেটে যায়। চোখের পলকেই আচমকা ঘটনাটি ঘটে যায়। বিনয় বুঝতেই পারছিল না এখন সে কি করবে। এদিকে স্পটে শেকরের মৃত্যু হয়েছে। বিনয় পুরো হতভম্ব হয়ে আছে। এর মধ্যে বিনয়ের বউ কল করে, কারণ আজ তাদের একটি বিয়ের ফাংশনে যাওয়ার কথা। এজন্য বিনয় এভাবেই দোকান বন্ধ করে সোজা সেই ফাংশনে চলে যায়। এরপর ফাংশন শেষ করে তার বউ বাচ্চাদের শ্বশুরবাড়ি রেখে আবার দোকানে ফিরে আসে। বিনয় জানত সে যদি সত্যিটা বলে দেয় কেউ তাকে বিশ্বাস করবে না। এদিকে তার বউ বাচ্চাকে দেখতে হবে, তাই বিষয়টি তাকে গোপন রাখতে হবে। এজন্য বিনয় শেকরের বডিটিকে কেটে টুকরো টুকরো করে তার ফ্রিজের মধ্যে রেখে দেয়। বিনয় জানত যে শেকরের সাথে থিয়াগুর ঝামেলা চলছে, সেটা পুরো শহরই জানে। তাই বিনয় সেই সুযোগ কাজে লাগাতে শেকরের ফোনটিকে থিয়াগুর ক্রাশারে রেখে এসেছিল। বিনয়ের মুখে এসব শোনার পর বিজয় বলে, এরপর কি হয়েছে আমি বলছি। সিন পাস্টে। পরবর্তী দিন রাত হতেই বিনয় সেই কাটা টুকরোগুলোকে নিয়ে ওই কুকুরদের খাইয়ে দিচ্ছিল। তখনই পার্বতীও বাড়ি ফিরছিল। অটোচালক পার্বতীকে নামিয়ে চলে যেতেই পার্বতী খেয়াল করে যে ওখানে কুকুরের শব্দ হচ্ছে, মানে কুকুরগুলো বিনয়ের ব্যাগ ধরে টানাটানি করছে। এজন্য পার্বতী একটি এগিয়ে এসেই দেখে বিনয় কিছু একটা লুকিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছে। পার্বতীও পিছু নেয়। মূলত এটি ছিল শেকরের মাথা। তাই বিনয় ওই নারিকেল বাগানে গিয়ে ওই মাথাটিকে মাটি চাপা দেওয়ার চেষ্টা করছিল। এদিকে পার্বতী সব ভিডিও করে যাচ্ছে, কিন্তু দুর্ভাগ্যবশত তখনই পার্বতীর বাবার কল আসায় বিনয় বুঝে ফেলে পার্বতী সব দেখে ফেলেছে এবং ভিডিও করছে। বিনয় তখন নিজেকে বাঁচানোর জন্য পার্বতীর হাতে থাকা ওই পার্সেলের মধ্যে সার্জিক্যাল স্যুটের পলি পেঁচিয়ে পার্বতীকে শ্বাসরোধ করে হত্যা করে। মূলত এটাই ছিল ওই রাতের কাহিনী। বিজয় বিনয়কে বলে, তুই সব প্রমাণ মেটাতে চাইলেও একটি প্রমাণ আমার হাতে পড়ে গেছে। এখানে আমাদের দেখানো হয় বিজয় কিভাবে জানতে পারল। মূলত বিজয় একদিন জুতা পরছিল, তখনই জুতা পরতে গিয়ে দেখে জুতার নিচে মাংসের টুকরা লেগে আছে। তখন বিজয় বুঝতে পারে যে এটা তো ওই কুকুরের বিষ্ঠা। বিজয়ের তখন একটু সন্দেহ লেগেছিল, তাই বিজয় কুকুরের বিষ্ঠা আর শেকরের মেয়ের চুলের ডিএনএ স্যাম্পল ম্যাচ করাতে ল্যাবে দিয়েছিল, যেটা সম্পূর্ণ ম্যাচ করে যায়। কারণ ওই রাতে অধিক কাঁচা মাংস খাওয়ায় কুকুরের পেটে তা পুরোপুরি ডাইজেস্ট না হওয়ার কারণে ল্যাবে টেস্ট করে ওই মাংসের ডিএনএ বের করা গেছে। আর তখনই প্রমাণ হয়ে গেছে এই মাংস শেকরের। বিনয় বলে, স্যার, আমি ইচ্ছা করে করিনি, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। পুলিশ জানলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। আমি আমার বউ বাচ্চা নিয়ে সাধারণ জীবনযাপন করছিলাম স্যার। ওই সময় আমি বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত। বিজয় বলে, শেকরের মৃত্যু না হয় অ্যাক্সিডেন্ট ছিল। তুমি যদি সেটা লুকানোর চেষ্টা না করতে তবে তোমার জীবনটা এমন হতো না। এরপর সকল তথ্য প্রমাণের ভিত্তিতে কোর্ট বিনয়কে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে কারাগারে পাঠায়। এরপর বিনয়কে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন পার্বতীর বাবা বলছিল, তুই তোর পরিবারকে ভালো রাখতে আমার মেয়েটাকে খুন করলি। বিনয় তখন ধনরাজের সামনে হাঁটু গেড়ে বসে তার কাছে ক্ষমা চায়, কিন্তু যার গেছে সেই তো বোঝে। এই যে বিনয় যেটা করেছে সেটা একটি দুর্ঘটনাতে চাপা দিতে গিয়ে তার অনিচ্ছা সত্ত্বেও সে আরেকটি ক্রাইম করে ফেলেছে। আর এটা শুধু বিনয়ই না, আমাদের সমাজে অনেকেই এটা করছে, কারণ কেউই চায় না নিজের উপর সন্দেহের আঙ্গুল উঠুক। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, সত্য কখনো চাপা থাকে না। আজ হোক কাল হোক সেটা প্রকাশ হবেই, তাই কোনো কিছুই গোপন করা উচিত নয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে।